শুধু বলতেছে দেই দেই করে শুধু সময় পাস করছে। যখন আমি বলছি আমার টাকার হিসাব যদি আমি না পাই আমি আইনের আশ্রয় নেব অথবা মামলা করব, তখনই তারা বাসায় এসে পরপর 4বার হামলা করে। আমি প্রবাসীদের জন্য একটাই কথা বলি যে আপনারা যারা বিদেশ যাবেন তারা কেউ প্লিজ আমার মতো কাউকে টাকা দিয়ে এমন প্রতারিত হবেন না। সবার একটা নিজের নিজের অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে নিজের অ্যাকাউন্টের সংসারে ফ্যামিলিকে যার যতটুকু লাগে ঠিক ততটুকু দিবেন, আর বাকি টাকা নিজের ক্যারিয়ারের জন্য যাতে দেশে এসে সচ্ছলভাবে চলতে পারেন আপনারা নিজেদের অ্যাকাউন্ট খুলে যাবেন, যাতে আমার মতো কেউ আর প্রতারিত এভাবে না হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে সালাম খান। আমি মূলত পুরান ঢাকার বাসিন্দা। আমার বাসা হচ্ছে পুরান ঢাকা বেগম বাজার। আমি দীর্ঘ 10 বছর যাবৎ সৌদি আরবে ছিলাম। ওখানে থাকাকালীন অবস্থায় আমার কষ্ট উপার্জিত 1,20,00,000 টাকা, যেটা আমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম, সেটা পরিচালনা করতো আমার বড় বোন রেহানা আক্তার, তার হাজব্যান্ড শাহেদ আলী। এখন দেশে 2018-তে যখন আসার পর আমি এই টাকাটার হিসাব চাই, তখনই তারা নির্মমভাবে আমার বাসায় পরপর অত্যাচার করে 4বার হামলা করে। এটা নিয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে এখানে আছে আসিফ নজরুল স্যার বরাবর একটা অভিযোগ জানাই। তারা ওখানে ফরওয়ার্ড করা হয়েছিল এটা জেলা প্রশাসক স্যারের ওখানে আমি যাই গত 2 দিন আগে, ডিসি স্যারের সাথেও দেখা করি। ওখানে যে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট স্যার ছিলেন শামীম হোসেন স্যার, সে বলতেছে যে প্রবাসীদের কোনো সমস্যা এখানে দেখা হয় না, আপনারা যদি চান সরকারকে বলেন প্রবাসীদের জন্য আলাদা কোনো আইন বানাতে। আমার কথা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেখান থেকে ফরওয়ার্ড করেছে ডিসি অফিসে, যদি ডিসি স্যারের এখানে যদি না দেখা হয় তো একজন প্রবাসীর সমস্যা কোথায় দেখা হবে? এটা নিয়ে আমি পরপর থানায় 3বার জিডি করেছি। একবার অভিযোগ ইভেন সেপ্টেম্বর মাসের 11 তারিখে একটা মামলা করে, এই মামলার তারা 8 দিন বাসায় ছিল, তারপরেও আসামিদের অ্যারেস্ট করা হয়নি, কিন্তু আসামিরা বাসায় ছিল। এখন তারা জামিন নিয়ে ঘুরতেছে আর আমাকে হুমকি দিতেছে যে কোনো সময় আমাকে জানে মেরে ফেলবে। এখন আমার 2টা বাচ্চা নিয়ে, এখন আমার ওয়াইফ নিয়ে পথে পথে আমি ঘুরতেছি। আমি কোথার থেকেও কোনো বিচার পাইতেছি না। কতদিন যাবত এটা হয়েছে? আমি এটা অনেক লং টাইম পর্যন্ত, এই পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার কাছে রিসিভ কপি আছে। এই পর্যন্ত আমি 3বার কমপ্লেন করেছি এখানে। আপনি কতদিন যাবত ঘুরতেছি? প্রায় 3 বছরের উপরে। তো আপনি দেশে আসছেন কত বছর আগে? দেশে আসছি আপনার 2018-তে জুনে আসছি আমি। আচ্ছা, 2018 আসছেন, তারপরে থেকে এই প্রবলেমটা জি। তার মানে এখন তো 25 চলতেছে। জি। 18-এ আসছে। জি। 20-25 7 বছর হয়ে গেছে। জি। সমস্যাটা হয়েছে কয় বছর যাবত? সমস্যাটা এই যে 5 আগস্টের পরে যখন আমার আম্মা আবার মারা যায় 12 মার্চে, গত রমজানের 11 তারিখে মারা যায়। আম্মা মারা যাওয়ার পর থেকে তাদের থেকে টাকার হিসাব চাইতে গেছি, তখন থেকে 1 বছর যাবত এই সমস্যাগুলো করতেছে তারা। দেশে আসার পর আপনি এই বিষয় নিয়ে আলোচনা করেন নাই? করেছিলাম, তারা ঘরোয়াভাবে বসছে, তারা বলছে যে এই টাকার হিসাবটা তারা আমাকে দেবে, শুধু বলতেছে দেই দেই করে শুধু সময় পাস করছে। যখন আমি বলছি আমার টাকার হিসাব যদি আমি না পাই আমি আইনের আশ্রয় নেব অথবা মামলা করব, তখনই তারা বাসায় এসে পরপর 4বার হামলা করেছে। হামলাটা করছে কতদিন হলো? হামলাটা করছে 28/6 একবার করেছে হামলা, তারপরে 13 অক্টোবর একবার হামলা করেছে। এগুলা ভিডিও ফুটেজে 2025-এর। তাহলে আপনি যে দেশে আসছেন, আসার পরে যে ফ্যামিলি নিয়ে বসছেন অনেকবার, জি, তো সেই ক্ষেত্রে তো মাঝখানে অনেক বছরের গ্যাপ পড়ে গেছে। সেই গ্যাপটাতে আপনি আপনার আত্মীয়স্বজন অথবা এলাকার যে মুরব্বী যারা আছে, যারা এই বিষয় নিয়ে বসে বা আলোচনা করে একটা সমাধান দেয়, তাদের সাথে আলোচনা করছিলেন? হ্যাঁ, তাদের সাথে বসা হয়েছিল। তারা বলছে যে তারা দিয়ে দিবে। তারা শুধু আমাকে বলতেছে 1,20,00,000 টাকার থেকে তারা আমাকে শুধু 7,60,000 টাকা দেবে, যেটা আমার ছোট ভাই সিগনেচার করে কাগজে দিয়েছে, এটা আমার কাছে আছে। কিন্তু তারপরেও তারা বলতেছে কবে দেবো এটা বলতে পারি না, যখন দেব তখন দেব, ঠিক আছে, এই কথা বলতেছে। যখন আমি এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসিফ নজরুল স্যারের বরাবর, এই যে দেখেন এটা রিসিভ করেছে, এটা হচ্ছে 19/10-এ। এখান থেকে এই পর্যন্ত সচিব স্যার, যিনি সিনিয়র সচিব স্যার আছেন শওকত স্যার, ওনার সাথে আমি দেখা করেছি। ইভেন ওনাকে 2-3বার ফোনও করা হয়েছে। সে বলতেছে আমি এটা ডিসি স্যারের ওখানে যে জেলা প্রশাসক স্যার আছেন বলে দেবো। গত 2 দিন আগেও তাকে আমি ফোন করেছি, স্যার এটা আমাকে ডিবিতে দিতে পারেন, কারণ পুলিশ কোনো কিছু করতেছে না। আমি 3বার জিডি করেছি, একবার অভিযোগ এবং মামলাও হয়েছে, তারপরে পুলিশ এটা নিয়ে কিছু করতেছে না। তারা শুধু বলতেছে দেখতেছি, তারা শুধু বলে দেখতেছি। আচ্ছা, তাহলে আপনি যে টাকাগুলো দিচ্ছেন জি, যখন আপনি দেশের বাইরে ছিলেন, টাকাটা কিভাবে পাঠাচ্ছেন? কার মাধ্যমে? টাকাটা আমি ব্যাংক স্টেটমেন্ট আছে, এটা ব্যাংকের মাধ্যমে পাঠাইছি, ডাচ বাংলা ব্যাংকের, যেটা এটা আমার আম্মার অ্যাকাউন্ট ছিল। আর তারপরে চেক আছে, চেক দিয়ে আমার বোন নিজে বের করেছে। কোনো জায়গায় আছে 8,50,000, কোনো জায়গায় 6,50,000। এই যে চেকগুলো যে সে টাকা বের করছে, এটার চেকগুলো তার। আচ্ছা আচ্ছা,
তাহলে আপনার আম্মার অ্যাকাউন্টে মোট কত টাকা দিয়েছেন? মোট 91 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট আছে 91, আর বাকি ডিজিটাল মাধ্যমে হাতে এবং বিকাশের মাধ্যমে আরো 20 লক্ষ টাকার মতো দেওয়া হয়। ওই বাকি 20 টাকা কার নামে পাঠাচ্ছেন? ওগুলো আমার নামেই দেওয়া হয়েছিল, কিন্তু পরিচালনা করতো আমার বড় বোন রেহান আক্তার, তার হাজব্যান্ড শাহেদ আলী। যেহেতু আমার আম্মা ব্যাংকের ব্যাপারে একেবারেই অজ্ঞ ছিল, সে অসুস্থ থাকতো বেশিরভাগ সময়। তাহলে যে টাকাগুলো তো তুলছে কে? আপনার বোনই তুলছে? বোন তুলছে, রেহান আক্তার ও শাহেদ আলী। চেকগুলো দিচ্ছে যে আপনার আম্মা যে সাইন দিয়ে দিছে, ওই জি। টাকাগুলো যে আপনার বোন যে তুলছে, ওইটা তো আপনার বোনের নাম আছে তো চেকে অবশ্যই। জি হ্যাঁ, নাম আছে। ইভেন যে আমার আম্মুর যে সিগনেচার গুলো নকল করে বের করছে, মানে মূলত ব্যাংক থেকে যখন ফোন করা হতো মোবাইলটা তাদের কাছেই থাকতো, মোবাইল থেকে সামনে ফরওয়ার্ড পেলে যে টাকা দিয়ে দেন সেভাবে দিয়ে দিত, সেইভাবে টাকাগুলো বিশেষ করে কার্ড ছিল তার হাতে। এখানে দেখবেন কোনো জায়গায় 20,000, 30,000, 40,000, এমনকি 50,000 পর্যন্ত বের করছে। আর আমার এখানে পাসপোর্ট আছে, আমি দেশেও ছিলাম না যখন তারা টাকাগুলো বের করছে। তারা আমাকে বলতেছে যে এই যে আমার এই পর্যন্ত 4টা পাসপোর্ট, আমি দেশে আসছি যখন, তার আগে আগে তারা টাকা বের করে নিত। তাহলে মোট কত টাকা? মোট 1,20,00,000 টাকা। 1,20,00,000 টাকা দেওয়ার দিয়েছেন যে। জি। তখন কি আপনি বিবাহিত ছিলেন? না, তখন আনম্যারিড ছিলাম আমি, তখন বিবাহ করিনি আমি। পরে- এখন দেশে আসার পর জি বিয়ে করেছি, আমার 2টা বাচ্চা আছে, এটা 3 বছরের একটা মেয়ে আর 16 মাসের একটা ছেলে বেবি আছে আমার। আচ্ছা, তাহলে আপনার আম্মার মৃত্যু হয়েছে কত সালে? এই 24-এর 12 মার্চে মৃত্যু হয়েছে, তাহলে গত মাসের আপনার আম্মার, 25-এর। আপনি যে টাকাগুলো পাওয়ার জন্য যে দেশে আসছেন, জি। বসছেন আত্মীয় স্বজন নিয়ে, তো আপনার আম্মার মতামতটা কি ছিল? আমার মতামত বলেছে যে তারা দিয়ে দিবে। আম্মা এখানে একটা তাদের ঘরোয়া বৈঠকে একটা লিখিত দিয়ে দিচ্ছে সবার ইয়েতে, যে তারা টাকা দিয়ে দেবে। এখন বলতেছে যে আমরা দিতে পারবো না, এখন বলতেছে যা পারো তুমি তা করো। এখন এটা নিয়ে আমি উর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সবার কাছে গিয়েছি, ঠিক আছে, উর্ধ্বতন কর্মকর্তা যাদের আছে, তারপর আইজি স্যারের বড় বড় অভিযোগ করেছি, প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে। এবং সদরকার যে আর্মি ক্যাম্প কমান্ডো স্যারের বড় বড় আমি অভিযোগ করেছি, তারা শুধু বলতেছে আমরা ব্যাপারটা দেখব। এই পর্যন্ত কোথা থেকে আমি কোনো সলিউশন পাইনি। আচ্ছা, তাহলে এখন আপনার হচ্ছে হলো মূল বক্তব্যটা হচ্ছে যে আপনি এই টাকাটা পাওয়ার জন্য জি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। জি এই যে আপনি সৌদিতে ছিলেন দীর্ঘ বছর, তো যাওয়ার আগে আপনি অ্যাকাউন্ট খোলেন নাই? জি না, আমি যখন 2007-এর লাস্টে যাই, আমি অনেক বয়স কম ছিল তখন, আমি আমার কোনো অ্যাকাউন্ট তখন খুলে যাইনি। আমি বেশিরভাগ টাকাই, সব টাকাই আমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছি, যেটা পরিচালনা করেছে আমার বোনের হাজব্যান্ড। আর যদি আপনার অ্যাকাউন্টটা খুলে দিতে পারতেন তাহলে আপনি এই যে হ্যাঁ, এমন এই হয়রানিটা হতো জি, এমন প্রতারিত হতাম না। যে আপন মানুষকে দিলে যে মানুষ প্রতারিত হতে হয়, এমন প্রতারিত আমি হতাম না। আমি প্রবাসীদের জন্য একটাই কথা বলি, যে আপনারা যারা বিদেশ যাবেন তারা কেউ প্লিজ আমার মতো কাউকে টাকা দিয়ে এমন প্রতারিত হবেন না। সবার একটা নিজের অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে নিজের অ্যাকাউন্টের সংসারে ফ্যামিলিকে যার যতটুকু লাগে ঠিক ততটুকু দিবেন, আর বাকি টাকা নিজের ক্যারিয়ারের জন্য, যাতে দেশে এসে সচ্ছলভাবে চলতে পারেন, আপনারা নিজেদের অ্যাকাউন্ট খুলে যাবেন, যাতে আমার মতো কেউ আর প্রতারিত এভাবে না হন। বুঝতে পারছি। আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম, আমি সালাম খানের ওয়াইফ শাহজাদি আক্তার বলছিলাম। আমাদের এত টাকার সম্বল, আমার হাজব্যান্ড বিয়ের আগে এত টাকা ইনকাম করেছেন, যেসব টাকা উনি ইনকাম করেছেন সেসব টাকা যেন তার বোনের জামাই তাকে বুঝিয়ে দেয়, এটাই আমরা চাই। যেহেতু আমাদের এখন 2টা বাচ্চা আছে, এই বাচ্চা নিয়ে আমাদের তো কোনো ভবিষ্যৎ নেই। যদি তারা আমাদের এসব সম্বল না বুঝিয়ে দেয় তাহলে তো আমরা পথে পথে আমাদের ঘুরে বেড়াতে হবে, আমাদের তাছাড়া কোনো উপায় নেই। ইভেনলি আমার ননসের হাজব্যান্ড, উনি আমাকে রাস্তায় বের হইলে আমাদের হুমকি ধামকি দেয়, যাতে আমরা রাস্তায় বের হইলে আমাকে উঠায় নিয়ে যাবে, এগুলো বলে। আমি একজন স্টুডেন্ট, অনার্সের এবার ফাইনাল ইয়ার কমপ্লিট করেছি, আমি কলেজেও যেতে পারি না এখন, এসবের জন্য সবসময় বাসায় থাকতে হয় আমাকে। তো আমরা চাই আমাদের সুষ্ঠু বিচার, যাতে ওনারা আমাদের এসব সম্বল আমাদের বুঝিয়ে দেয়, আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি।